আগের ম্যাচের ওই হারটা এখনো বুকের ভেতর কাটার মতো বিধে আছে, তাই না? একদম মুখের গ্রাস কেড়ে নিল। কিন্তু 14ই এপ্রিল চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্স এমন একটা মাস্টার স্ট্রোক দিতে চলেছে যেটা চেন্নাইয়ের রাতের ঘুম উড়িয়ে দেবে। হ্যাঁ, মাথিসা পাথিরানা কেকেআর ক্যাম্পে ঢুকছে, আর তার জন্য এমন একজন সুপারস্টারকে হয়তো বেঞ্চে বসতে হবে যার নাম শুনলে আপনারা চমকে উঠবেন। কে বাদ পড়ছে, আর ধোনির চেন্নাইকে তাদেরই মাঠে হারাতে কেকেআরের আসল প্ল্যান কি, পুরোটা জানলে আপনারাও বলবেন এবার খেলা ঘুরবে। আপনি যদি সত্যিকারের কেকেআর ফ্যান হন, দল হারুক বা জিতুক সবসময় পাশে থাকেন, তাহলে এক্ষুনি ভিডিওতে একটা লাইক করে কমেন্টে বড় বড় করে লিখে দিন আমি কেকেআর। আর হ্যাঁ, কেকেআর এর সব এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে এক্ষুনি জয়েন করে নিন, কারণ আসল আড্ডাটা ওখানেই হয়। 14ই এপ্রিল চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স কেকেআর মাঠে নামছে তাদের এই সিজনের প্রথম জয়ের খোঁজে। আগের দিন আমরা প্রথম জয়ের কতটা কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম সেটা নতুন করে বলে আপনাদের কষ্ট বাড়াতে চাই না। মুকুল চৌধুরী যেভাবে আমাদের মুখের সামনে থেকে জয়টা ছিনিয়ে নিল সেটা হজম করা সত্যিই খুব কঠিন। আমরা যারা টিভির পর্দায় বা মাঠে বসে খেলা দেখি, তাদের যদি এতটা কষ্ট হয় তাহলে একবার ভেবে দেখুন তো প্লেয়ারদের মনের অবস্থাটা এখন ঠিক কেমন। তারা ওই মাঠের ভেতর ঘাম ঝরিয়েছে, লড়াই করেছে, তাদের কষ্টটা আমাদের থেকেও কয়েক গুণ বেশি। কিন্তু ক্রিকেট খেলাটা তো এমনই, এখানে পড়ে গেলে চলবে না, ধুলো ঝেড়ে আবার উঠে দাঁড়াতে হবে। একজন সাইকোলজিস্টের দৃষ্টিভঙ্গি থেকে যদি বলি, এই ধরনের হার একটা টিমকে হয় পুরোপুরি ভেঙে দেয়, আর না হলে এমন ভাবে তাতিয়ে দেয় যে তারা পরের ম্যাচে বাঘের মতো ছাপিয়ে পড়ে। আমার মন বলছে আমাদের কেকেআর ওই দ্বিতীয় দলের মধ্যেই পড়ে। তারা এই হার থেকে শিক্ষা নিয়ে ঠিকই কামব্যাক করবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এই কামব্যাকটা তারা করবে কিভাবে, টিমের কম্বিনেশনে কি কি ম্যাজিক আমরা দেখতে চলেছি। আর এখানেই চলে আসছে সবচেয়ে বড় খবরটা, মাথিসা পাথিরানা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 4টে ম্যাচ অলরেডি হয়ে গেছে। আর সত্যি বলতে কি, কলকাতার প্লে অফ খেলা নিয়ে এই মুহূর্তে বেশি মাথা ঘামানোর কোনো মানেই হয় না। অঙ্কের হিসাবে কলকাতা এখনো অনায়াসেই প্লে অফে যেতে পারে, যদি বাকি 10টা ম্যাচের মধ্যে অন্তত 8টাতে তারা জেতে। কিন্তু বলাটা যতটা সহজ, এই মুহূর্তে টিমের যা অবস্থা তাতে কাজটা ঠিক ততটাই কঠিন। তাই আমি বলবো দূরের কথা না ভেবে এখন ম্যাচ বাই ম্যাচ ফোকাস করা উচিত। আর সেই ফোকাসের জায়গাতেই পাথিরানা হয়ে উঠতে পারে কলকাতার ট্রাম্প কার্ড। আপনাদের একটা দারুণ আপডেট দিই, আজ সকালেই খবর এসেছে যে মাথিসা পাথিরানা তার দেশের বোর্ড থেকে এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট পেয়ে গেছে। সে খুব তাড়াতাড়ি কেকেআর টিমের সাথে যোগ দিতে চলেছে। শুধু তাই নয়, পাথিরানার ম্যানেজার সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এনওসি চলে এসেছে এবং খুব শিগগিরই চেন্নাইয়ের মাটিতে আমরা পাথিরানাকে পার্পল এবং গোল্ড জার্সিতে দেখতে চলেছি। পাথিরানার একটা দারুণ ছবিও সেখানে দেওয়া হয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে চেন্নাইতেই সে সরাসরি টিমের সাথে যুক্ত হচ্ছে। কিন্তু এখানে একটা ছোট্ট টুইস্ট আছে, আজ 12 তারিখ, মাঝে শুধু কালকের দিনটা বাকি, আর তার পরের দিনই ম্যাচ। পাথিরানা যদি আজকেও টিমের সাথে যোগ দেয়, সে প্র্যাকটিস করার জন্য পাবে মাত্র একটা দিন। এখন প্রশ্ন হলো, ম্যানেজমেন্ট কি মাত্র একদিনের প্র্যাকটিস দেখেই তাকে এত বড় একটা ম্যাচে নামিয়ে দেবে, নাকি তারা চাইবে পাথিরানা আগে টিমের সাথে একটু মানিয়ে নিক, নেটে কিছুদিন বল করে এখানকার পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিক, আর তারপর পরের ম্যাচ থেকে তাকে খেলানো হোক? আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমি বলবো পাথিরানাকে খেলিয়ে দেওয়া উচিত। যদি সে নেটে অন্তত একটা সেশনও প্র্যাকটিস করার সুযোগ পায়, আর বোলিং কোচ যদি দেখেন যে সে বলগুলো ঠিক জায়গায় ল্যান্ড করাতে পারছে, তার লাইন আর লেংথ ঠিক আছে, তাহলে তাকে বসিয়ে রাখার কোনো মানেই হয় না। কেন বলছি কথাটা? কারণটা খুব সোজা, কেকেআর এর এই মুহূর্তে এমন একজন বোলার ভীষণভাবে দরকার যে ডেথ ওভারে অর্থাৎ একদম শেষের দিকের ওভারগুলোতে বল হাতে ভরসা দিতে পারে। আমাদের বোলিং লাইনআপে সুনীল নারিন ছাড়া আর সেভাবে ভরসা করার মতো কেউ নেই। নারিন তো আর একা সব করতে পারবে না, সে পাওয়ার প্লেতে বড়জোর 1 ওভার করতে পারে, আর বাকিটা মিডল ওভারে রান আটকানোর কাজ করে। কিন্তু ডেথ ওভারে কে বল করবে? সেখানেই পাথিরানার মতো একজন ডেথ ওভার স্পেশালিস্ট কেকেআর এর জন্য অক্সিজেনের মতো কাজ করবে। পাথিরানা যদি নিজের ছন্দের একটু কাছাকাছিও থাকে, তবুও সে টিমের বোলিং শক্তিকে এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেবে। তাই একদিনের প্র্যাকটিস হলেও তাকে মাঠে নামানো উচিত। তবে হ্যাঁ, যদি দেখা যায় পাথিরানা একদমই ছন্দে নেই বা চেন্নাই ম্যাচের আগে সে কোনো প্র্যাকটিস সেশনই পেল না, তাহলে পরিস্থিতি অন্যরকম হবে। সেক্ষেত্রে ম্যানেজমেন্টকে কিছু কড়া সিদ্ধান্ত নিতে হবে। আমার মতে টিমে অন্তত 2টো পরিবর্তন করা খুবই জরুরি। প্রথমত, নবদীপ সাইনি। আগের ম্যাচে তার বোলিং দেখে আমি অন্তত তাকে খেলানোর কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। সাইনির জায়গায় সৌরভ দুবেকে সুযোগ দেওয়া যেতে পারে। আর পাথিরানা এলে তো কথাই নেই, সে সরাসরি টিমে ঢুকে যাবে। দ্বিতীয় পরিবর্তনটা হতে পারে রমনদীপ সিং এর জায়গায় তেজস্বী দাহিয়াকে নিয়ে আসা। এই দুটো পরিবর্তন ছাড়া বাকি প্লেইং 11 আগের দিনের মতোই রাখা যেতে পারে। ব্যাটিং অর্ডারের কথায় আসি, ওপেনিংয়ে আজিঙ্কে রাহানের সাথে ফিন অ্যালেন, 3 নম্বরে তরুণ প্রতিভা আঙ্ক্রিশ রঘুবংশী, 4-এ ক্যামেরন গ্রিন, 5-এ তেজস্বী দাহিয়া, আর রিঙ্কু সিংকে একটু নিচের দিকে অর্থাৎ 6 বা 7-এ খেলানো যেতে পারে। রিঙ্কু সিং নিয়ে অনেকেই অনেক কথা বলছেন, অনেকেই চাইছেন রিঙ্কু বা রমনদীপকে বসিয়ে মনীষ পান্ডে বা রাহুল ত্রিপাঠীকে সুযোগ দেওয়া হোক। কিন্তু একটা কথা ভেবে দেখুন তো, রিঙ্কু সিং একজন প্রপার ফিনিশার। তাকে যদি আমরা 6 বা 7 নম্বরে ফিনিশারের রোলেই ব্যবহার করি এবং তার উপর ভরসা রাখি, সে কিন্তু নিজের কাজটা ঠিকই করে দেবে। মনীষ বা রাহুলকে এই পজিশনে খেলালে তারা কতটা ইম্প্যাক্ট ফেলতে পারবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তাই রিঙ্কুকে তার চেনা জায়গাতেই খেলতে দেওয়া উচিত। সেই হিসাবে 7-এ রিঙ্কু, 8-এ অনুকূল রয়, 9-এ সুনীল নারিন, 10-এ বৈভব আরোরা, 11-এ কার্তিক ত্যাগী এবং 12 নম্বর হিসাবে সৌরভ দুবে বা বরুণ চক্রবর্তীকে রাখা যেতে পারে। এবার বরুণ চক্রবর্তীর কথায় আসি। বরুণ যদি পুরোপুরি ফিট হয়ে যায়, তাহলে কি তাকে চেন্নাইয়ের
বিপক্ষে খেলানো ঠিক হবে? এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন, কারণ এখানেই লুকিয়ে আছে আসল স্ট্র্যাটেজি। আমরা অনেকেই মনে করি চেন্নাইয়ের পিচ মানেই স্পিনারদের স্বর্গরাজ্য, কিন্তু সত্যিটা হলো এখনকার চেন্নাইয়ের পিচ আর 4-5 বছর আগের সেই পিচ নেই। এখন এখানকার পিচ থেকে স্পিনাররা আর আগের মতো সাহায্য পায় না। তার উপর চেন্নাই টিমের ব্যাটিং লাইন আপটা একবার খেয়াল করুন তো। ঋতুরাজ গাইকোয়াড়, সঞ্জু স্যামসন, আয়ুষ্মান, শিবম দুবে, সরফরাজ খান, দেওয়াল্ট ব্রেভিস, এরা প্রত্যেকে স্পিন বোলিংকে রীতিমতো শাসন করতে জানে। সঞ্জু বা ঋতুরাজ স্পিন কতটা ভালো খেলে সেটা আমরা সবাই জানি, আর শিবম দুবে তো স্পিনারদের দেখলে যেন জ্বলে ওঠে, একেবারে ধ্বংস করে দেয়। সরফরাজ খান আর ব্রেভিসও স্পিনারদের বিরুদ্ধে দুর্দান্ত। এইরকম একটা স্পিন খেলুড়ে টিমের বিপক্ষে কেকেআর যদি 3টে স্পিনার নিয়ে মাঠে নামে, সেটা কি খুব বুদ্ধিমানের কাজ হবে? আমার তো মনে হয় এটা একটা মারাত্মক বড় রিস্ক হয়ে যাবে। বরুণ চক্রবর্তীর কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই মুহূর্তে তার ফর্মও খুব একটা ভালো যাচ্ছে না। তার চেয়ে বরং একটা অন্য স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে। দেওয়াল্ট ব্রেভিস বা শিবম দুবের মতো ব্যাটারদের দুর্বল জায়গা হলো শর্ট বল। আমরা যদি কার্তিক ত্যাগী আর ক্যামেরন গ্রিনকে দিয়ে ক্রমাগত শর্ট বল করিয়ে ওদের আক্রমণ করি, তাহলে ওদের ফাঁদে ফেলা অনেক সহজ হবে। তাই বরুণ ফিট হলেও তাকে এই ম্যাচের জন্য বাইরে রেখে পরের ম্যাচ থেকে ফেরানো যেতে পারে। যদি ম্যাচের দিন পিচ একদম শুকনো থাকে এবং মনে হয় যে স্পিনাররা সাহায্য পাবে, একমাত্র তখনই তাকে খেলানোর কথা ভাবা যেতে পারে। না হলে চেন্নাইয়ের ডানহাতি ব্যাটারদের আধিক্য দেখে সুনীল নারিন এবং অনুকূল রয়, এই দুজন স্পিনার নিয়েই মাঠে নামাটা সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। বোলিংটাকে কিভাবে ব্যবহার করা যেতে পারে সেটা একটু বিশ্লেষণ করা যাক। ধরুন পাথিরানা এই ম্যাচে খেললো না, সেক্ষেত্রে অনুকূল রয় আর বৈভব আরোরাকে দিয়ে নতুন বলে পাওয়ার প্লে শুরু করা যেতে পারে। এরপর মিডল ওভারে সুনীল নারিন এসে রান আটকানোর কাজ করবে, আর নারিনের সাথে মাঝের ওভারগুলোতে ক্যামেরন গ্রিন আর কার্তিক ত্যাগীর শর্ট পিচ বোলিং দিয়ে চেন্নাইয়ের ব্যাটারদের ওপর চাপ সৃষ্টি করা যেতে পারে। এরপর ডেথ ওভারের জন্য আমাদের হাতে থাকবে বৈভব আরোরা আর কার্তিক ত্যাগী। আর যদি পাথিরানা টিমে চলে আসে, তাহলে তো আমাদের বোলিং অ্যাটাক একেবারে সলিড হয়ে যাবে। তখন অনুকূল আর বৈভব শুরু করবে, এরপর নারিন আর পাথিরানা মিলে পঞ্চম আর ষষ্ঠ ওভারটা করবে, কারণ পাওয়ার প্লের শেষের ওই দুটো ওভার খুবই গুরুত্বপূর্ণ হয়। মিডল ওভারে নারিনের সাথে গ্রিন আর ত্যাগী থাকবে, আর শেষের দিকে ডেথ ওভারগুলো পাথিরানা, বৈভব আর ত্যাগী মিলে সামলে নেবে। এই কম্বিনেশনটা চেন্নাইয়ের ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে পারফেক্ট হতে পারে। কিন্তু পাথিরানাকে যদি টিমে ঢোকাতেই হয়, তাহলে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে কোন বিদেশি প্লেয়ারকে বাদ দেওয়া হবে। বর্তমানে কেকেআরে যে 4জন বিদেশি খেলছে, তারা হলেন সুনীল নারিন, রভম্যান পাওয়েল, ক্যামেরন গ্রিন এবং ফিন অ্যালেন। এদের মধ্যে সুনীল নারিনকে বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না। রভম্যান পাওয়েল আগের ম্যাচে দুর্দান্ত একটা ফিনিশিং ইনিংস খেলেছে, তাই তাকেও বসানো কঠিন। ক্যামেরন গ্রিনকে নিয়ে অনেকেরই অনেক অভিযোগ আছে তার ফর্মের কারণে, কিন্তু গ্রিন এখন বোলিং করা শুরু করেছে। একজন পেস বোলিং অলরাউন্ডার টিমে যে পরিমাণ ব্যালেন্স নিয়ে আসে, সেটা অন্য কেউ দিতে পারবে না। গ্রিনের ব্যাট যেদিন চলবে, সেদিন সে একাই ম্যাচ বের করে নেবে, আর তার সাথে মিডল ওভারে তার ওই 2-3 ওভার বোলিং চেন্নাইয়ের মতো টিমের বিরুদ্ধে ভীষণ কার্যকরী হতে পারে। তাই গ্রিনকেও বাদ দেওয়া যাচ্ছে না। কেউ কেউ ভাবতে পারেন যে গ্রিনকে বাদ দিয়ে পাথিরানা, ত্যাগী আর বৈভব, এই 3 পেসার, এবং নারিন, অনুকূল আর বরুণ, এই 3 স্পিনার নিয়ে একটা বোলিং অ্যাটাক তৈরি করা হোক। হ্যাঁ, এটাতে 6টা বোলিং অপশন তৈরি হবে ঠিকই, কিন্তু এর ফলে আমাদের ব্যাটিং লাইনআপ মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়বে। তখন 7-এ অনুকূল রয় আর 8-এ নারিনকে নামতে হবে, আর তারপর 4 জন প্রপার বোলার। টি-20 ক্রিকেটে এত দুর্বল লোয়ার অর্ডার নিয়ে জেতা খুব কঠিন। গ্রিন টিমে যে ব্যালেন্সটা দিচ্ছে, সেটা আমরা হারাতে পারি না। তাহলে শেষ পর্যন্ত অপশন বেঁচে থাকে মাত্র 2 জন, রভম্যান পাওয়েল আর ফিন অ্যালেন। আগের ম্যাচে রভম্যান পাওয়েল যেভাবে খেলেছে, তারপর তাকে বাদ দেওয়াটা খুবই অন্যায় হবে, কিন্তু টিম কম্বিনেশনের স্বার্থে অনেক সময় এরকম কঠিন সিদ্ধান্ত নিতে হয়। তবে আমি সত্যি চাই না পাওয়েলকে রেখে ফিন অ্যালেনকে বাদ দেওয়া হোক। হ্যাঁ, অ্যালেন হয়তো এখনো তার নামের প্রতি সুবিচার করতে পারেনি, বড় রান পায়নি, কিন্তু ওর মধ্যে যে এক্সপ্লোসিভ ক্ষমতাটা আছে, সেটা যেদিন ক্লিক করে যাবে, সেদিন অপোনেন্ট বোলারদের আর কোনো অস্তিত্ব থাকবে না। এই ধরনের বিধ্বংসী ব্যাটারদের সব সময় ব্যাক করতে হয়, ভরসা যোগাতে হয়। তবুও যদি ম্যানেজমেন্ট মনে করে যে ফিন অ্যালেনের জায়গাতেই পাথিরানাকে আনবে, তাহলে আমাদের ব্যাটিং অর্ডারে বেশ কিছু পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে আজিঙ্কে রাহানের সাথে হয়তো সুনীল নারিনকেই ওপেনিং এ পাঠিয়ে দেওয়া হতে পারে। 3-এ অঙ্কৃশ রাঘুবংশী, 4-এ ক্যামেরন গ্রিন, 5-এ তেজস্বী দাহিয়া, 6-এ পাওয়েল, 7-এ রিঙ্কু সিং, 8-এ রমনদীপ, 9-এ অনুকূল রয়, এবং তারপর পাথিরানা, বৈভব আরোরা আর কার্তিক ত্যাগী। ব্যাটিংটা কিছুটা লম্বা হবে ঠিকই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ফিন অ্যালেনকে বসানোর পক্ষে নই। অনেকে আবার বৈভব আরোরাকে টিম থেকে বাদ দেওয়ার কথা বলছেন। তারা বলছেন বৈভব প্রচুর রান দিয়ে ফেলছে, কিন্তু একটু ভেবে দেখুন তো, এই মুহূর্তে পাওয়ার প্লেতে বল করে উইকেট এনে দেওয়ার মতো আর কোনো ভারতীয় পেসার কি আমাদের হাতে আছে? আকাশদীপের মতো বোলার ছিটকে যাওয়ার পর বৈভব আরোরাই আমাদের একমাত্র ভরসা।